আজকের সভায় মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা এবং উপস্থিত গুণীজনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাফা ভাইয়ের সাথে যে সম্পৃক্ততা বা সাফা ভাইকে আপনারা যেভাবে ধারণ করছেন সেই জন্য। 71 বলবো না, 52 থেকে 2024 এর অভ্যুত্থান পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি 1971-এর স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের, এবং যারা আসলে সারা দেশকেই শ্রদ্ধা জানাতে হয়, কারণ কিছু লোক ছাড়া সবাই যদি যুদ্ধ না করতো সেদিন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সর্বকনিষ্ঠদের মধ্যে একজন। তখন আমার 15 বছর বয়স, বাড়ি থেকে পালিয়ে যুদ্ধে গিয়েছিলাম। সাফা ভাইয়ের সাথে আমার পরিচয় 1972 সালে, দূর থেকে। 1973 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ বলতে মুজিববাদী ছাত্রলীগ বুঝবেন না। বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র যে গ্রুপটি ছিল, আমি যুদ্ধের মধ্য দিয়ে এবং যুদ্ধের পরে শুধু নয়, নিউক্লিয়াস বলে যে শব্দটা শোনেন এবং যে আন্দোলন শোনেন, 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সমস্ত আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম। তো সেই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী 4 জানুয়ারিতে প্রথম সাফা ভাইকে আমি সামনাসামনি দেখি। উনি একজন বক্তা ছিলেন, আমি একজন শ্রোতা ছিলাম। তারপর সাফা ভাইয়ের সাথে সামনাসামনি অনেক ইন্টারাকশন হয়েছে। 1975 সালে সাফা ভাইয়ের সাথে আমি অনেক ক্লোজ হই এইভাবে যে আমি সাহিত্য সম্পাদক ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের, সুতরাং লেখার জন্য ওনার কাছে গেছি। তার মধ্য দিয়ে তিনি আমার বন্ধু হয়ে উঠেছিলেন, আমার শিক্ষক হয়ে উঠেছিলেন। আমার মাধ্যমে আমার পরিবারের সাথে তার পরিচয় হয়েছিল, এবং আমার পরিবারের, আমার বাবা মা, ভাই বোন সবার সাথে ওনার বন্ধুত্ব গড়ে উঠেছিল, আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। 1987 সালে আমি দেশ ছেড়ে যাই, এখন আমি দেশের বাইরে থাকি। সুতরাং সাফা ভাইয়ের শেষের দিকের জীবনটার সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত নই, কিন্তু তার আগে পর্যন্ত ওনার সাথে আমার অনেক হৃদ্যতা ছিল। প্রতিদিনই প্রায় দেখা হতো, আমি ওনার অফিসে যেতাম অথবা উনি আমাদের বাসায় আসতেন সেভাবে, এবং বিভিন্ন কর্মকাণ্ডে ওনার সাথে ইন্টারাকশন হয়েছে। আমার একটা বই আছে, কাজলা মাছের সমুদ্র যাত্রা। আমি স্মৃতিচারণ করছি, আজকের বিষয়ে আমি যেতে পারবো না এই জন্য যে আমি বক্তা হিসেবে আসিনি, আমি শ্রোতা হিসেবে এসেছিলাম আজকের সভায়। তো সেই কাজলা মাছের সমুদ্র যাত্রা বইটা হচ্ছে, বইটার ইংলিশ নাম হচ্ছে দি ব্ল্যাক ফিশ। সেই ব্ল্যাক ফিশ বইটি সাফা ভাইকে দিয়েছিল শামীম নামে একজন ইরানি অনুবাদ করার জন্য। সাফা ভাই তখন আমার কথা চিন্তা করেছিলেন, তিনি ডেকে বলেছিলেন, শামীমের সামনেই বলেছিলেন যে তুমি এই বইটা অনুবাদ করো। আমি অনুবাদ করেছিলাম, অনেক কাহিনী আছে আমার কাজলা মাছের সমুদ্র যাত্রা যে বইটা, তার মধ্যে সমস্ত কিছু লেখা আছে। ভবিষ্যতে আমি সাফা ভাইয়ের উপরে স্মৃতিচারণ করব, বই প্রকাশ করব, সেটারও আশা আছে, সেখানেও অনেক কিছু তথ্য আমি দেব। তবে কাজলা মাছের সমুদ্র যাত্রা বইটা প্রথম গল্পটা হচ্ছে কাজলা মাছের সমুদ্র যাত্রা। পরে আমি সামাদ বেহেরেঙ্গির, এই গল্পটা হচ্ছে সামাদ বেহেরেঙ্গির লেখা। সামাদ বেহেরেঙ্গি হচ্ছে ইরানি একজন লেখক। 27 বছর বয়সে তাকে ইরানের সার বাহিনী মেরে ফেলেছিল। সেই সামাদ বেহেরেঙ্গির অন্য গল্প নিয়েও সংযোজন করে আমি কাজলা মাছের সমুদ্র যাত্রা বইটা বের করেছি। তো সেখানে সাফা ভাইয়ের ভূমিকা হলো, আমি তখন ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু আমি ফুল টাইম
পলিটিশিয়ান, মানে ছাত্র রাজনীতি করি। মধুর ক্যান্টিনে, রাস্তায়, মিছিলে, ছাত্রলীগ অফিসে আমার সারাদিন কেটে যায়। সুতরাং আমি খুব সময় নিয়ে অনুবাদ করিনি আর কি, দেরি হচ্ছিল। সাফা ভাই আমাকে প্রেশার দিচ্ছিলেন, তুমি কি করছো, তুমি বইটা অনুবাদ করো। তো উনি আমাকে জোরাজুরি করাতে দেখা হলেই উনি যখন বলতেন অনুবাদ করার জন্য, একদিন আমাকে নিয়ে বসলেন, তুমি বসো আমার সামনে, তুমি ইয়ে করো। তো এক পাতার মতো করেছিলাম ওনার সামনে, কিন্তু পরে রাতে এসে এসে রাত জেগে জেগে বইটা অনুবাদ করেছি। উনি আমাকে শিশু একাডেমিতে নিয়ে যান। শিশু একাডেমি থেকে, শিশু একাডেমির যে শিশু পত্রিকা, সেখানে এটা বেরিয়েছিল, আমার সালটা মনে নাই। পরে এটা উনি যখন সাফা ভাই যখন গণকণ্ঠে কাজ করতেন, গণকণ্ঠের একটা ঈদ সংখ্যায়ও বেরিয়েছিল। পরে মুক্তধারা থেকে বের হওয়ার কথা ছিল, বের হয়নি। তো সাফা ভাই আমাকে যে কথাটা বলেছিলেন যে তোমাকে এই কাজটা দিয়েছি, তুমি করছো না কেন, তুমি কাজটা করো। তুমি, ওনার একটা দূরদৃষ্টি ছিল। উনি বলছেন তুমি যদি আজকে এই গল্পটা অনুবাদ করো, ছাপা হয়, তুমি দেখবে তোমার পরিবার থেকে হয়তো তোমার ছোট বোন শেলি কবি বা সাহিত্যিক হয়ে বের হয়ে আসবে। আসলে সেলিনা শিরিন শিকদার এখন একজন কবি, একজন সাহিত্যিক। তো সুতরাং উনি শুধু নিজের লেখা নিয়েই ব্যস্ত থাকতেন না, উনি সমাজে ট্যালেন্টেড পার্সনদেরকে খুঁজতেন, তাদের বিকাশের জন্য চেষ্টা করতেন। এখন অনেক স্মৃতি আমার আছে, কিন্তু সেই স্মৃতি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি এত কিছু বলবো না। আমি সব কিছু মনে করে আসিনি, প্রস্তুত নই। যেই কথাটা বলবো সেটা হচ্ছে, সাফা ভাই ছিলেন একজন মুক্ত মনের মানুষ। সাফা ভাই ছিলেন ভয়হীন একজন লেখক। ওনার যা অনুভূতি উনি প্রকাশ করতে কখনো ভয় পাননি। সুতরাং আজকের প্রেক্ষিতে সাফা ভাইকে চর্চা করা, সাফা ভাইকে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসা, এবং সাফা ভাইকে যারা আমরা ধারণ করি, আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো খুব প্রয়োজন। এই কথাটা বলছি এই জন্য যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও ভয় পাই না কথাগুলো বলতে। আপনি আজকে 53 বছর হয়ে গেছে, আমি মনে করি, এবং আমার অভিজ্ঞতায়, এবং আমি কোনো সময় এটা লিখব, যে এই 53 বছর ধরেই কিন্তু আমরা স্বৈর শাসনে আছি, গণতন্ত্রে নেই। এবং আমরা যদি মনে করি কোনো ফর্মে ইলেকশন হলেই সেটা গণতন্ত্র, না, সেটা গণতন্ত্র নয়। আমাদের সমাজে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে পারিনি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে পারিনি, না পেরেছি পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তো নয়। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতে হলে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে হলে, এবং সেখান থেকে সমাজতন্ত্রে যেতে হলে আমাদের মুক্ত মনের দরকার আছে, আমাদের সাহসের দরকার আছে। এবং আমরা যদি সাফা ভাইকে নিয়ে চর্চা করি, সাফা ভাইয়ের সাহসিকতা নিয়ে চর্চা করি, তাহলে আমরা সেদিকে যেতে পারবো। এই কথাটা বলার আরেকটা কারণ হচ্ছে, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হাসিনার স্বৈর শাসনকে উৎখাত করতে পেরেছি। কিন্তু সাথে সাথে কিছু অপসংস্কৃতিও এসেছে, মৌলবাদের দৌরাত্ম্য এসেছে। সেই জিনিসগুলো আপনারা বোধ করছেন কিনা জানি না, আমি বিদেশে থেকেও সেটা বোধ করি, এবং বাংলাদেশে এসে তো করছি। সুতরাং এটার বিরুদ্ধে যদি আমরা একত্রিত না থাকি, আমরা যদি মুক্ত মন নিয়ে এবং আমাদের সাহস নিয়ে এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে না দাঁড়াই, এই মৌলবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, ভবিষ্যৎটা খুব অন্ধকার। তো সেই জন্য সাফা ভাই আমাদের সেই চিন্তার খোরাক যোগাক, সাফা ভাইয়ের চর্চা আমরা যাতে মূলধারায় নিয়ে আসতে পারি, আমরা যাতে একটা মুক্ত চিন্তার জগৎ তৈরি করতে পারি বাংলাদেশে, এবং বাংলাদেশটাকে আসলেই প্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আপনার আমার সবার দায়িত্ব। মুক্তিযোদ্ধা হিসেবে আমার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আপনাদের পাশে দাঁড়াতে আমার কোনো
সংশয় নেই, সমস্যা নেই, আমি অবশ্যই দাঁড়াবো যদি আপনারা সে ধরনের কোনো আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলন সাহিত্যের হতে পারে, সেই আন্দোলন কবিতার হতে পারে, সেই আন্দোলন সংস্কৃতির হতে পারে, সেই আন্দোলন সমাজ ব্যবস্থা পরিবর্তনের হতে পারে। সেটা যদি আপনারা সবাই মিলে করেন, আমিও আপনাদের সাথে আছি। এবং আমি সফা ভাইকে আমার শ্রদ্ধা জানিয়ে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি।